হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা শুনতে চলেছ তিনটি ঘটনা, এবং তিনটি ঘটনাই একদম তিন রকম। প্রথম ঘটনাটা শুনে তোমরা জাস্ট স্পিচলেস হয়ে যাবে। যেমন ঘটনা সত্যি খুব কম ভৌতিক কথাতে আসে, সেটা আমি বলছি। তোমরা আজকে শুনতে চলেছ প্রথমে একটা জমিদার বাড়ির ঘটনা, দ্বিতীয়টা একটা সুইসাইড করার ঘটনা, তবে একদম অবাক করার মতো। তৃতীয়টা একটা খুব সিম্পল এবং ভালো ঘটনা, একটা নস্টালজিয়া কাজ করবে, ছোটবেলাকার দাদু ঠাকুমার কথা মনে পড়বে। তিনটি ঘটনাই একদম দারুণ হতে চলেছে। তোমরা সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুজে নাও। আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে। তবে সে রাজ্যে পাড়ি দেওয়ার আগে অবশ্যই তোমরা আজকে এত ভালো যেহেতু ঘটনা 1000 লাইক করে দিও, ঠিক আছে? অবশ্যই করে দিও, কিন্তু আমি সব সময় দেখব তোমরা করছো কিনা। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা পাড়ি দিচ্ছি ভূতের রাজ্যে। নমস্কার অমিতদা, আমি বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত একটি গ্রাম থেকে আজকে তোমাকে ঘটনা লিখতে বসলাম। কুমিল্লার লাইমাম পাহাড়ের সাথে জড়িত অনেক ভৌতিক ঘটনা আছে, যেটা আমাদের শ্রোতা বন্ধুর অনেকেই জানে। কিন্তু আজকে আমি তোমাকে সেইখানকার কোনো ঘটনা বলবো না। আজকে আমি তোমাকে বলবো এক অনুন্নত ঘাটের কথা, যেটার অতীত এবং ইতিহাস খুবই বেদনাদায়ক। আমি প্রথমে ইতিহাসটি বলবো না, প্রথমে চলে যাব ঘটনাতে। আর ঘটনাটি আমি গল্পাকারে লিখলাম, যাতে করে আমার লেখার সুবিধে হয়। আমি যে ঘাটটি নিয়ে বলতে চলেছি সেটার নাম আমি উল্লেখ করব না, আর সেটা কোথায় অবস্থিত আমি সেটা উল্লেখ করব না, কারণ কিছু পলিটিক্যাল ইস্যু সেখানে বর্তমানে যুক্ত রয়েছে, আর আমি কোনো পলিটিক্স নিয়ে থাকি না, তাই জন্য আমি ওসব থেকে 10 হাত দূরে থাকছি। তো আমার দাদু তখন ছোট, সে প্রায়ই নদীতে যেত মাছ ধরতে। সন্ধেবেলা সে বের হতো, আর মাছ ধরে ফিরতে ফিরতে ভোর রাতে বাড়ি ঢুকত। সে কোনোদিনও ভৌতিক কিছু ফিল করেনি। সেবার আমাদের এলাকায় প্রচণ্ড জল জমে বন্যার অবস্থা হয়ে গিয়েছিল। আমার দাদু সেদিন গিয়েছিল মাছ ধরতে। সে এলাকার মধ্যে একটা জমিদার বাড়ি রয়েছে, যেটা প্রায় ভগ্নপ্রায়, আর সেই জমিদার বাড়ির লাগোয়াই সেই ছোট্ট ঘাটটি। সাধারণ মানুষের মুখে শোনা যায় এই জমিদার বাড়ি নাকি ধ্বংস হয়ে গিয়েছিল তাদের বাড়ির ছোট বউয়ের কারণে। একটু ভুল বলে ফেললাম, ছোট বউয়ের কারণে নয়, সেই ছোট বউয়ের আত্মাই নাকি এই জমিদার বাড়ির ধ্বংসের মূল কাণ্ডারি। এই রহস্যের উদ্ঘাটন একদম ঘটনার শেষে হবে। আমার দাদুও সেদিন ওই জমিদার বাড়ির পেছন দিকের ওই ঘাটটার কাছে গিয়েছিল মাছ ধরার জন্য। তো আমার দাদু সেখানে গিয়ে নিজের মতো মাছ ধরছে। হঠাৎ করে দেখতে পাই তার থেকে 3-4 হাত দূরে একটা বউ দাঁড়িয়ে রয়েছে, সারা গায়ে অলংকার এবং ভীষণ দামি একটা ঢাকার জামদানি শাড়ি পরা। কিন্তু ওই আলো আধারিতে কি করে যে মেয়েটাকে আমার দাদু দেখতে পেল সেটা সে আজও বলতে পারে না। চারিদিকে ঝনঝন করে বৃষ্টি হচ্ছে, আকাশ পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন। বৃষ্টির রাতে আকাশের নিজস্ব কোনো আলো থাকে না, এটা হয়তোবা অনেকেই খেয়াল করেছে। আর আমরা জানি মেঘের গর্জন যত বেশি হবে বৃষ্টি তত কম হবে। তো যথারীতি আমার দাদু দেখতে পাই যে মহিলাটি তার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে, এবং সে কিন্তু স্পষ্ট মহিলাটিকে দেখতে পাচ্ছে। দাদা, আমি এখনও তোমাকে বারবার করে বলছি যে সে কিন্তু অন্ধকারের ধার ধারছে না। কিভাবে দেখছে সে? মনুষ্য চোখ দিয়ে দেখছে নাকি অন্য কিছু দিয়ে দেখছে আমি জানি না, কিন্তু সে স্পষ্ট দেখতে পেয়েছে। তবে সে মহিলাটিকে যে অবস্থায় দেখেছে সেটা সেই সময়কার নারীদের পোশাক পরিচ্ছন্নের মতো একদমই না। সে মহিলাটি শাড়ি পরলেও কিন্তু সে ব্লাউজ পরেনি ভেতরে। দাদু কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে দেখতে পায় সেই মহিলাটি একটা কোনো নির্দিষ্ট দিকে ইশারা করছে। আমার দাদু তাকিয়ে দেখে একটা ছোট্ট মন্দির। সেটা হয়তোবা এককালে খুবই যত্ন করে তৈরি করা হয়েছিল, যেটা বর্তমানে সম্পূর্ণভাবেই ভগ্নপ্রায়। কেবলমাত্র 4 থেকে 6টি ইট পড়ে রয়েছে। দাদু প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায়, যেহেতু তার বয়স তখন বেশি ছিল না, সে নিতান্তই একটা বাচ্চা ছেলে ছিল। সে দৌড়ে বাড়ি চলে আসে। বাড়িতে এসে দাদু তার মাকে, অর্থাৎ আমার বড় মাকে সমস্ত কথা খুলে বলে। সমস্ত কথা শুনে বড় মা তো দাদুকে প্রচণ্ডভাবে গালমন্দ এবং বকাবকি দেয়। সেদিন ভোর রাতে দাদুর প্রচণ্ডভাবে জ্বর আসে।
জ্বরের ঘরে সে ভুলভাল বকছিল। তার পরের দিন সকালবেলা বড় মা দাদুকে নিয়ে যায় ওঝার কাছে এবং সেখানে গিয়ে সেই মাদুলি এবং জল পরা দেয়। তারপর দাদু সুস্থ হয়ে যায়। দাদুর বাবা বাড়িতে আসে। তাকে আমার দাদু সমস্ত কথা বলে এবং তাকে জিজ্ঞেস করে যে, বাবা, আমাকে এই ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত বলো তো, আমার খুব জানতে ইচ্ছা হয়েছে। আমার বড় দাদু আমার দাদুর এ কথা শোনার আগ্রহ দেখে এক প্রকার বলতে বাধ্যই হয়। বড় দাদু বলে, ঘটনাটা প্রায় 100 বছর পুরনো। জমিদার বাড়ির ছোট বউ নিজের ঘরে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। কেন করেছিল তার কারণ কি আজ পর্যন্ত গ্রামবাসীরা কেউ জানে না। তবে তারপর থেকে ওই বাড়িতে শুরু হয় অকথ্য অত্যাচার। প্রথমে মরল ওই বাড়ির ছোট বউয়ের 2 ছেলে, তারপরে একে একে সব বাড়ির লোক ধ্বংস হতে থাকলো। শেষে মরল ছোট বউয়ের স্বামী, অর্থাৎ এই বাড়ির একদম শেষ প্রদীপ। সেই থেকেই এই জমিদার বাড়ি খালি পড়ে আছে। ভূতের ভয়েতে সেই দিকে কেউ যেতে চায় না। তুই না জেনে গেছিস, আর কোনোদিনও যাবি না ওইদিকে। দাদু সুস্থ হয়ে গেল। সে প্রতিদিন রাতে সেই মহিলাটিকে স্বপ্নে দেখত। সেই মহিলাটি একইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে লক্ষ্য করে একটা নির্দিষ্ট দিকে। দাদু একদিন প্রচণ্ড সাহস সঞ্চয় করে সেই দিকে যায় এবং সে আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু সে কিছুই পায় না। তখন তার মনে হয় কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে বলে, 3 হাত দূরে মাটি কোপা, যেটা পাবি সেটা নিয়ে বাড়ি চলে যা। দাদু মন্ত্রমুগ্ধের মতন মাটি করতে থাকে। যেহেতু বৃষ্টি হয়েছে তাই মাটি এমনই আলগা ছিল, হাত দিয়ে খুঁড়তে অসুবিধা হলো না। সে খুঁড়ে খুঁড়ে এক সময় পর একটা ভারী কিছু অনুভব করলো আর সেটাকে ধরে টান দিল। সাথে সাথে উঠে আসলো একটা জং ধরা লোহার সিন্দুক। সেটার তালাকে ভাঙতে একটুও বেগ পেতে হলো না দাদুর। কিন্তু সে খুলে দেখেনি যে ভেতরে কি আছে। বাড়িতে নিয়ে যায় সিন্দুকটি। বড়মা সেটাকে দেখে তো কি চিৎকার! সে চিৎকার করছে আর বলছে, আমরা গুপ্তধন পেয়েছি গো, গুপ্তধন পেয়েছি। দাদু তাকে চিৎকার করতে বারণ করে। এরপর বাক্সটা খোলা হয়। খুলে সবাই অবাক। ভেতরে একটা চিঠি আর কিছু সোনার গহনা, কমপক্ষে 20 ভরির কাছাকাছি সোনা তো হবেই। দেখে মনে হচ্ছিল যে গহনাগুলো জমিদার আমলের গহনা। তখন আমার বড় মাকে পায় কে? সে তো সোনার গহনা পেয়ে খুব খুশি। কিন্তু আমার বড় দাদু বলে, এই গহনা আমরা নিতে পারবো না, আগামীকাল গিয়ে গঙ্গায় দিয়ে আসব। বড় মা তার স্বামীর ওপর তো আর কথা বলতে পারে না, তাই চুপ করে থাকে। সেদিন রাতে সেই নারী অবয়ব আমার বড় দাদুকে স্বপ্ন দেয়, ওই গহনা তোরা নিবি, ওটা আমার বাবা আমাকে দিয়েছে, ওটা তোর ছেলের বউকে দিবি, আর যে চিঠিটা ওতে আছে ওটাকে পুড়িয়ে দিবি, তাহলেই আমার শান্তি হবে। পরদিন আমার বড় দাদুর চিঠিটা পড়ে। চিঠির সারমর্ম ছিল এমন, আমার নাম সুচন্দ্রিমা, আমার বিয়ে হয় আজ থেকে 5 বছর আগে আমাদের এলাকায় জমিদারের সাথে। বিয়েটা পারিবারিকভাবে হলেও আমার স্বামী আমাকে একেবারেই পছন্দ করত না। সে আমি থাকতেও অন্য নারীতে আসক্ত ছিল। কোনোদিনও তার থেকে স্ত্রী হওয়ার প্রাপ্য সম্মান তো দূরের কথা, মানুষ হিসেবে সামান্য সহানুভূতিটাও পাইনি কোনোদিনও। কোনো রাতে তো নেশাগ্রস্ত শরীরে হয়তোবা পুরুষত্ব জেগে উঠত। তাই জন্য আমার পুত্র জন্মগ্রহণ করে এই পৃথিবীতে। আমি যখন গর্ভবতী ছিলাম তখন দুবেলা আমাকে একটাই কথা শুনতে হতো, এ বাচ্চা তো আমাদের বংশের নয়, কি জানি কোথা থেকে এই জারজটাকে পেটে করে নিয়ে এসেছে। আমার মধ্যে নাকি কন্যা সন্তান হওয়ার প্রবণতা ফুটে উঠত, কারণ বিয়ের সময় আমার গায়ের রং ছিল বেশ চাপা, আর গর্ভবতী হওয়ার সাথে সাথে আমার গায়ের রং রূপ যেন ফেটে পড়ত। ফর্সা না হলেও একদম ফেলনাও ছিলাম না। কিন্তু যদি কন্যা সন্তান হয়, আমার একটাই চিন্তা থাকতো, আমার শাশুড়ি মা আমাকে বলতো, একে কোথাকার না কোথাকার বাচ্চা নিয়ে এসেছে, তার মধ্যে মেয়ে, মা আমি দুটোকে বাড়ি থেকে তারা মেরে তারা। ঈশ্বর বোধহয় আমার সঙ্গ দিয়েছিল, তাই আমার যমজ পুত্র সন্তান হয়। যখন দাইমা এসে বলল যে একটা নয় গো, একটা না, 1 জোড়া রাজপুত্র এসেছে, তখন আমার শাশুড়ি মা সুর পাল্টে ফেলে ছেলেদের দেখতে এলেন। এসে ওনার চক্ষু ছানা ভরা, ঠিক ওনার ছেলের মতো দেখতে হয়েছে। অর্থাৎ আমার স্বামীকে জন্মের সময় যেমন দেখতে হয়েছিল, ঠিক সেরকমই আমার 1 জোড়া রাজপুত্রকে দেখতে হয়েছে। সেরকম ফর্সা গায়ের রং
একই রকম কটা কটা নীলচে বর্ণের চোখ। বাড়ির প্রত্যেকটা মানুষের হয়তোবা সামান্য অনুতাপও হয়েছিল। তারা প্রত্যেকেই আমার ছেলেদের প্রচণ্ড যত্নে লালন পালন করতে লাগলো। শুধুমাত্র আমি পেলাম না আমার স্বামীর মন। আমার দুই ছেলের নাম রাখা হলো রমেন্দ্র আর সুরেন্দ্র, ছোট করে রমু আর সমু। আমার দুই ছেলে ছিল আমার প্রচণ্ড ন্যাওটা। সেটা হওয়াটাই স্বাভাবিক। জন্মের থেকেই তো নিজের বাপের সামান্যটুকুও ভালোবাসা পায়নি, তাই জন্য তারা নিজের মাকেই নিজের পৃথিবী বানিয়ে নেবে, এটাই তো একদম স্বাভাবিক কথা। তাতেও আমার স্বামীর সমস্যা। আমার বিয়ের বছর 5 বাদে যখন আমার ছেলেদের বয়স ওই 2 বছর মতো, তখন আমাদের পুরনো দাস আমাদের বাড়িতে আসে আমার ছেলেদেরকে দেখতে। সে এসে আমার ঘরে গিয়ে আমাকে এমন কিছু কথা বলে যেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে আমাকে বলে, এগো ছোট গিন্নি, তোমার স্বামীর সোহাগ তুমি পাচ্ছ? আমি একদম নির্বিঘ্নে নির্দ্বিধায় নির্লজ্জভাবে উত্তর দিলাম, সোহাগ টোহাগ কিনা জানি না, কিন্তু যা পেয়েছি তা দিয়ে সন্তানদের পেয়ে আমি খুব খুশি। তিনি আমাকে বলেন, তুমি সোহাগ কি করে পাবে বাপু? সব তো রাক্ষসী শয়তানি মেয়েটা পাচ্ছে। আমি অবাকভাবে জিজ্ঞাসা করলাম, রাক্ষসী শয়তানি মানে? তিনি আমাকে বললেন, সে কি গো, তুমি জানো না? তোমাদের পাশের গ্রামে একটা কোঠা আছে না, সেই কোঠার এক বাইজির সাথেই তো ছোটবাবুর প্রেম পীড়িত। শুনেছিলাম ও নাকি যখন জন্মায় তখনই নাকি ওর মায়ের সাথে এখানে চলে এসেছিল। তখন তো ছেলে মানুষ, শিশু বাচ্চা, একটা মেয়ে আর ছোটবাবু। তখন থেকেই ওদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। বয়সের ভারে তো সেই প্রেমটা আর পরিণত হলো না গো। তবে মেয়েটাকে বাইজি বলা কিন্তু ভুল হবে। সে তো ছোটবাবু ছাড়া কারোর কাছেই যায় না। তার চেয়েও বড় বিষয় হলো, এদের সম্পর্কটা বাড়ির সবাই জানে কিন্তু কেউ মেনে নেয় না, কারণ মেয়েটা ছিল মুসলমান। আর এরা তো জানো একেবারে জার দিল ব্রাহ্মণ। কিন্তু ছোটবাবুও ছাড়ার পাত্র নয়। তোমার সাথে বিয়ের আগের রাতেই তার মায়ের সাথে কথা হয়েছে। সে বলেছে যে তোমাদের কথা মাত্র বিয়ে করব, কিন্তু সংসার ও সুরির সাথে আমি কখনো করব না। আমি মুনিয়াকে ভালোবাসি আর ওর সাথেই সংসার করব। সেই তো তোমার বাড়ির লোকজনের থেকে একটা টাকাও পাওয়ান না নিয়ে তোমার মতো একটা বাচ্চা মেয়ের সাথে বিয়া কইরা নিয়ে এলো এই বাড়ির বড় গিন্নি আর ছোট গিন্নি মিলে। বড় গিন্নি মানে তোমার বড় শাউরি সিসি করছিল যখন ছোটবাবু এ কথা বলল যে সে নাকি একটা বাইজিকে ভালোবাসে। ভিমড়ি খাওয়ারও উপক্রম করেছিল। তখন তো তোমার শাশুড়ি বলল, ঠিক আছে, তুই বিয়েটা কর, একটা বাচ্চা কাচ্চা হয়ে যাক, তারপর তুই তোর মতো যা ইচ্ছা কর গিয়ে। বাইরে যত ইচ্ছা বেলের না পোনা করে বেড়া, কিন্তু এ ঘরের মধ্যে যেন ওই মেয়েটারে না ঢোকানো হয়। এই বলেই সেই দাসীটা থামল। সামনে আমার বড় শাশুড়ি মা দাঁড়িয়ে। তিনি বললেন দাসীকে উদ্দেশ্য করে, আচ্ছা মিনুর মা, তোমার তো কোনো আক্কেল জ্ঞান নাই দেখছি। নাতিটারে দেখতে এসেছো, দেখো ভালো কথা, পুরনো কাসুন্দি ঘাটো কেন বলো তো? যাও যাও, আর কখনো জমিদার বাড়ির সীমানাতে যেন না দেখতে পাই তোমায়। মিনুর মা চলে গেল। আমি কোনো কথা বললাম না। আমার ভেতরটা ফেটে যাচ্ছিল, কিন্তু আমি কেই বা? আমি তো গরিবের মেয়ে। কষ্টে শিষ্টে আমার বাবা আমাকে এখানে বিয়ে দিয়েছে, তাই জন্য আর কথা বলে তো কোনো লাভ নেই। কিন্তু আমার একমাত্র স্বামীর ওপর বড্ড অভিমান হলো। না হয় গায়ের রংটা একটু চাপাই, ভালোবাসা কি গেল না? আমাকে না হয় ভালো নাই বাসলেন, আপনার মনের কথাগুলো আমাকে বলতে পারতেন, বন্ধু হিসেবেই বলতেন, তাও তো মনটাকে শান্ত করাতে পারতাম। আমার স্বামী রাতে ঘরে ফিরলে তাকে সব কথা বলি এবং তার সাথে তাকে খুব নিরীহ গলায় জিজ্ঞেস করি, আপনি আমাকে ভালো বা নাই বাসলেন, একটু সহানুভূতি তো দেখালেও পারতেন, তাহলেও তো আমার জীবনটা চলে যেত। আমার স্বামী আমার গায়ে কখনো হাত তুললেও আমাকে কখনো গালমন্দ করেনি, কিন্তু সেদিনকে আমাকে মারল, তার সাথে আমার বংশ নিয়েও সে কথা বলল। আর সহ্য করতে পারলাম না, নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্তটাই নিয়েছি। আর ছেলেগুলো এখনো ভালোই থাকবে, কারণ আমার এখানে আদর যত্ন না হলেও আমার বাচ্চারা এখানে ভালোই থাকে। তাই জন্য আমি আজকে ঠিক করি বিষ খাবো। সেই মতো আজকে নিজের জন্য কিছু ভালো মন্দ খাবার রান্না করে এনেছি। ছেলেগুলোকে মন ভরে আলাদা আলাদা খাবার বানিয়ে খাইয়েছি। শাশুড়ি মাও কিন্তু আমাকে কিছু বলেনি। আমি তাকে বললাম যে মা, আমার ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করছে। এ বাড়িতে যেহেতু কোনো খাবার পড়ার অভাব নেই, তাই জন্য আমাকে কেউ খাবারের বিষয়ে কিছু বলেও না। নিজের জন্য মাছ, কিছু মিষ্টি, ভালো ফল,
পোলাও, ভাত এসব এনেছি। শেষ পাতে যে পানটা খাবো সেই পানের মধ্যে কিছুটা বিষ মিশিয়ে রেখেছি। সমস্ত খাওয়ার গলন্ধকরণ হওয়ার পর এই পানটা খেয়ে চুপচাপ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো। চিঠিটা নিজের জীবনের কিছু মনের কথা বলে আমার বাবার দেওয়ার একমাত্র সম্বল একটা ছোট্ট গহনার বাক্সতে করে আমার শ্বশুরবাড়ির পেছনের মন্দিরের সামনের সিঁড়ির তলায় পুঁতে রাখলাম। জানি কেউ চিঠিটা পড়বে না, কিন্তু তাও লিখে রাখলাম। এই 5 বছরের সাংসারিক জীবনের ইতিবৃত্ত এখানেই শেষ করলাম। রমুসমু ক্ষমা করে দিও তোমার অভাগী মাকে। চিঠি পড়া শেষ করতেই আমার বড় দাদু হু হু করে কেঁদে দেয়। চিঠিটাকে এরপর পুড়িয়ে ফেলা হয়। কেউ জানতে পারে না সুচন্দ্রিমার ইতিহাস। তো এই ছিল ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে পড়ে শুনিও। অপেক্ষায় থাকব। আর বর্তমানে আমি নিজেও বিবাহিত। আমার দাদুর স্ত্রী অর্থাৎ আমার দিদিমা গয়নাগুলো পায়। এরপর গহনাগুলো আমার মাকে দেওয়া হয়, যেহেতু দাদুর কোনো পুত্র সন্তান ছিল না। আর বর্তমানে গহনাগুলো আমার বড় দাদুর বউ অর্থাৎ আমার বৌদির কাছে আছে। অবশ্যই গহনাগুলো বহুবার পালিশ করা হয়েছে এবং এখনও চকচকে আছে। এখানেই ঘটনা শেষ করলাম দাদা, ভালো থেকো। বন্ধুরা, সত্যি খুব দারুণ এবং খুবই দুঃখের একটা ঘটনা আমরা শুনলাম। এমন ঘটনা শুনলে সত্যি মনটা একটু ভারাক্রান্ত হয়ে যায়। ঘটনাটা শুনে তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। এরকম ঘটনা শুনলে সত্যি আমার তো খুব খারাপ লাগে। তোমাদের কেমন লাগে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের সাথে ঘটনা শেয়ার করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হাই অমিতদা, আমি আদিত্য জানা। আমি আবার একটি নতুন ঘটনা লিখে পাঠালাম। আমি হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত কাটাপুকুর গ্রাম থেকে বলছি। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ভালো লাগলে পড়ে শুনিও। আজ আমি যে ঘটনাটি বলতে চলেছি সে ঘটনাটি আমার দিদির সাথে ছোটবেলায় ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। ঘটনাটির সূত্রপাত হয়েছিল আমার একটি মামার 12 বছর বয়সে ক্যান্সার রোগে মৃত্যুর পর থেকে। কারণ সেই মামাটি আমার দিদি ও তার বাবাকে খুবই ভালোবাসত। তো মামা মারা যাওয়ার পর থেকে আমার দিদি প্রায় দিনই রাত্রি 1টার পর দেখতে পেত যে সেই মামাটি আমার দিদিকে নাম ধরে ডাকছে। আমার দিদির বয়স তখন মাত্র 5 বছর। সেই মামাটি প্রায় রোজ রাতেই আমার দিদিকে ডাকত এবং আমার দিদি তার ডাক শুনে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করত, কিন্তু প্রত্যেকবারই আমার মায়ের ঘুম ভেঙে যেত এবং আমার দিদিকে বাইরে যাওয়ার থেকে আটকে দিত। তারপর আমার দিদি আমার মাকে বলতো, আমাকে ছেড়ে দাও, বাইরে মামা আমাকে ডাকছে। আবার কখনো কখনো মাঝরাতে মা বলে চিৎকার করে উঠত। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও আমার দিদির মধ্যে কোনো পরিবর্তন ঘটে না। প্রথম দিকে আমার মা ভাবত যে এটা খুব সামান্য ব্যাপার, যেহেতু মামাটি সদ্য মারা গিয়েছিল সেই ভয় থেকে এমনটা হয়েছে। কিন্তু কয়েকদিন যাওয়ার পরও আমার দিদির অবস্থার কোনো পরিবর্তন ঘটল না, বরং আরও খারাপের দিকে চলে গেল। ভয়ে আমার মা বাবা রাত্রে ঘুমোতে পারত না। আমার মা বাবা একদিন গুণিনের কাছে গেল, কিন্তু কোনো কাজই হলো না। তারপর আমার মা কোনো উপায় না পেয়ে তার মেজো কাকার কাছে আমার দিদিকে নিয়ে যায়। আমি আমার আগের ঘটনা লিখে পাঠিয়েছিলাম যে আমার মায়ের মেজো কাকা একজন বড় গুণিন ছিলেন, কিন্তু তার ছেলে মারা যাওয়ার কারণে তিনি আমার দিদির জন্য কোনো কাজ তৈরি করতে পারেননি। তাই তিনি তার নিজের কবচটি খুলে আমার দিদিকে পরিয়ে দেন। তারপর থেকে আমার দিদি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। ঘটনাটি হয়তো এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু তারপরও ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা। যেহেতু এই দাদুটারই ছেলে ছিল সেই মামাটি, এবং আমি আগেই বলেছি যে সে তার বাবাকে খুবই ভালোবাসত, তিনি যেহেতু তার কবচটা আমার দিদিকে খুলে দিয়ে দিয়েছিলেন এবং ভুলবশত নিজের গাও বন্ধন করেনি, তাই তিনি একটা মহাবিপদে পড়েছিলেন। তিনি কোনো একটা কারণে কাজ থেকে বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল এবং সে পথ ভুল করে অন্য একটা পথে চলে গিয়েছিল। সেই পথ দিয়েই দুজন লোক বাড়ি ফিরছিলেন। দাদুকে দেখে তাদের সন্দেহ হয়
তারা দুজনে জিজ্ঞাসা করেন, কোথায় যাচ্ছেন? দাদু বলেন তিনি পথ ভুলে গিয়ে এইখানে চলে এসেছেন। দাদুকে তারা সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে যান। দাদুর পরিচয় দিতে জানা যায় যে গোপালনগর দাদুর পিসির বাড়ি ছিল। সেই দুটি লোক দাদুর পিসির বাড়িতে খবর দিতে দাদুর পিসির বাড়ির লোক এসে দাদুকে তাদের বাড়িতে নিয়ে যান এবং পরদিন সকালে দাদু বাড়ি ফিরে আসেন। এই ঘটনার কিছুদিন কেটে যাওয়ার পর পুরো বাড়িতে দুঃখের ছায়া নেমে গেল। দাদু ও তার দিদার মধ্যে কিছু সাংসারিক ঝামেলার জন্য দাদু গলায় দড়ি দিয়ে নিজের প্রাণ ত্যাগ করল। কি বলবো তোমায় দাদা, আমার দাদুর মৃত্যু দেখে যে কেউ অবাক হয়ে যাবে। তিনি বিছানার ওপর বসে পাখায় গামছা বেঁধে গলায় ফাঁস দিয়েছিল, কিন্তু গামছাটিতে কোনো রকমের টান ছিল না। এটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল যে তিনি কিভাবে মারা গেলেন। আমার মনে হয় দাদু নিজের জীবন দিয়ে আমার দিদির প্রাণ বাঁচিয়েছিলেন, তাই আমরা আমার মেজ দাদুর কাছে ঋণী হয়ে থাকব। ঘটনাটি ভালো লাগলে পড়ে শুনিও। হয়তো গুছিয়ে লিখতে পারলাম না, তুমি তোমার মতো করে ঘটনাটি পড়ে শুনিও। দাদা, তুমি আমার দুই দিদিকে হাই বলে দিও। ওদের নাম মৌসুমী জানা আর অঙ্কিতা জানা। ওদের খুব ভালো লাগবে। হ্যালো মৌসুমী, হ্যালো অঙ্কিতা। তো বন্ধুরা, এই ছিল একটা রহস্যময় ঘটনা। সত্যি কখনো ওইভাবে বিছানায় বসে ফাঁস দেওয়া যায় না। মানুষ যতই সুইসাইড করুক না কেন, সে যখন দেখবে তার গলায় টান পড়ছে, সে কিন্তু নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করবে। প্রত্যেকটা মানুষই যারা সুইসাইড করে এবং সুইসাইড করার পরও বেঁচে ফিরে এসেছে, তাদের সবার একটাই রায় যে সে ইমোশনে তো ফাঁস দিয়ে দেয় বা সে ইমোশনে কোনো একটা কাজ করে বসে, কিন্তু যখন সে বুঝতে পারে যে সে মারা যাচ্ছে, যখন তার কষ্ট হচ্ছে, সে কিন্তু নিজেকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু সে পেরে ওঠে না। তাই জন্যই বলবো যে এটা একটা রহস্যময় ঘটনা, যিনি কী করে বিছানায় বসে ফাঁস লাগিয়েছিলেন। হয়তো সত্যি তার দাদু তার দিদির প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণকে উৎসর্গ করেছিলেন। আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। একটা কথা সবসময় মাথায় রাখবে, ভৌতিক কথা কিন্তু কোনোরকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা চলে যাচ্ছি পরের একটি জমজমাট ও ইউনিক ঘটনাতে। নমস্কার অমিতদা, আমি রনি দাস। আজ আমি তোমাকে যে ঘটনাটি বলতে চলেছি, এই ঘটনাটি ঘটেছিল বহু বছর আগে। ঘটনাটি আমার জেঠুকে কেন্দ্র করে। আমার জেঠু ছিলেন একজন ঠাকুরপ্রেমী মানুষ। ঘটনাটা জেঠুর ছোটবেলাকার। আমাদের এখানে মোটামুটি 2 কিলোমিটার দূরে একটা জায়গায় মেলা হয়। তবে এখন যেমন মেলাটা জমজমাট এবং রাস্তাঘাট পুরো পাকা, চারিদিকে আলোয় আলোময়, তখনকার দিনে কিন্তু ব্যাপারটা ঠিক এরকম ছিল না। তখনকার দিনে সেই মেলায় যেতে হলে বাঁধের ওপর দিয়ে যেতে হতো, মানে নদীর বাঁধ আর কি। তো সেই ঘটনাটা ঠিক সেই সময় ঘটেছিল সন্ধ্যের সময়। আমার জেঠু মেলাতে গিয়েছিল কিছু জিনিস বিক্রি করতে। আদতে আমাদের মেলায় দোকান দেওয়া হয় আর কি, মানে দেওয়া হতো আর কি। তো জেঠু মেলায় বিক্রি টিক্রি করে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে। রাত হয়ে আসার সময় জেঠু দেখতে পাচ্ছে, এখানে একটা কথা বলে দিই যে জেঠুর সঙ্গে আরও একজন যেত, যে কিনা দোকানের জিনিসপত্র নিয়ে চলে যেত এবং জেঠু একাই বাদ দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসতো। তো জেঠু সেরকমই করেছে, হেঁটে হেঁটে বাড়িতে আসছে। জেঠুকে একটা সুইচ গেট পার করতে হয়। তোমরা সুইচ গেট জানো কিনা আমি জানি না, আমি তোমাদেরকে বলে দিই। যেখান দিয়ে পুরো একটা এরিয়ার জল এসে নদীতে নামে, ঠিক আছে, সেটাকে আর কি আমরা সুইচ গেট বলি। তো জেঠুকে সেটা পার করতে হবে। জেঠু সেই জায়গায় যখন এসেছে, তোমরা বুঝতেই পারছো চারিদিকে পুরো অন্ধকার, কুটকুট করছে একদম, হাতে একটা টর্চ, কারণ তখনকার দিনে আলোর ব্যবস্থা ছিল না। জেঠু নিজের মতো আসছে, আস্তে আস্তে দেখতে পাচ্ছে সুইচ গেটের ঠিক নিচে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে। জেঠু প্রথমে অতটা মাথায় দেয়নি যে হয়তো কোনো ব্যাপার হয়েছে। জেঠু সেই মহিলাটাকে ডাকছে, এই কে, রাত্রিবেলা ওখানে দাঁড়িয়ে কি করছো, আসো উপরে আসো। জেঠু প্রথমে অতটা খেয়াল করেনি। কথাটা বলার সাথে সাথে সে মহিলাটি এমন একটা বিকট শব্দ করে যে তখনই জেঠুর টনক নড়ে যায়। জেঠু বুঝতে পারে যে জেঠু আজ মহাবিপদে পড়তে চলেছে।
জেঠু আর কোনো রকম দেরি না করে সেখান থেকে দৌড় লাগায়। দৌড়তে দৌড়তে জেঠু একটা বাঁশ বাগানের কাছে এসে দাঁড়ায়। জেঠু দেখতে পায় পেছনে কেউ নেই, তবে সামনে রাস্তার মধ্যে একটা বাঁশ পড়ে রয়েছে। জেঠু মনে মনে ভাবল যে আমি বাঁশটা পার হয়ে তাড়াতাড়ি চলে যাই, কিন্তু সেই সময় জেঠুর মনে পড়ে গেল তার মার বলা একটা কথা। জেঠুর মা জেঠুকে বলেছিল, অর্থাৎ আমার ঠাকুমা বলেছিল যে এরকম রাস্তাঘাটে কখনো যদি দেখা যায় বাঁশ পড়ে আছে এবং বাঁশের গোড়াটা মাটির সাথে লেগে আছে, তাহলে কখনো সেটাকে ডেঙ্গিয়ে পার হতে হয় না। এবং এটাও বলে দিয়েছিল সেই সময়টা কি করতে হয়। জেঠু আর কোনো রকম দেরি না করে ঠাকুমা যেটা বলেছিল সেটা করতে শুরু করে। সেটা হলো, যখনই এমন কোনো বাঁশ পড়ে থাকবে সেখানে হয় বাথরুম করে দিতে, নয়তো 3 বার ঠোকা দিতে। জেঠু 3 বার ঠোকা দেয় আর সঙ্গে সঙ্গে সরসর করে বাসটা উপরে উঠে যায়। জেঠু এবার এতটাই ভয় পেয়ে যায় যে পড়ি কি মরি করে এমন দৌড় লাগায় যে একদম নিজের বাড়ির উঠোনে এসে পড়ে অজ্ঞান হয়ে যায়। তারপরে তার জ্ঞান ফিরলে জেঠু এই সমস্ত ঘটনা সবাইকে বলে। আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে দাদা অবশ্যই পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। আশা করছি 3টি ঘটনাই তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। একটা কথা সবসময় মাথায় রাখবে, ভৌতিক কথা কিন্তু সবসময় চাই নিজের পরিবারের সবাইকে আগলে রাখতে। ওই জন্যই বলবো তোমরা লাইক কমেন্ট করে শেয়ার করে দাও। চলো আর দেরি না করে আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। এবার আমরা শুরু করব আজকের শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে, ও ভাই জাস্ট ঘটনাগুলো শুনে ক্রাশ খেয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড কমেন্ট করেছে লালটু ডলুই, থার্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে প্রভাত রাজা, দিয়া দাস, শয়তান বাচ্চা, বাপন কুমার, দীপ মণ্ডল, এসকে ইমরান, অক্ষয় অধিকারী, গীতা গোস্বামী, নবরূপা দত্ত লিখেছে, দাদা আজকের ঘটনাগুলো খুব ভালো লাগলো। তারপরে কমেন্ট করেছে নন্দিনী রয়, সুমিত ঘোষ, রেখা পাসমান, প্রতিমা দাস, বিকি বাগচি, সৌমিলি মণ্ডল লিখেছে, আজ এখানে খুব বৃষ্টি হচ্ছে, সাথে তোমার ঘটনা জাস্ট ওয়াও, গুড নাইট গো। তারপরে কমেন্ট করেছে প্র্যাঙ্ক, পঙ্কজ রয়, জয়দীপ কবিরাজ, চুমকি ঘোষ, সিনজন, অর্পিতা, মনিকা ত্রিপুরা লিখেছে, হ্যালো ভাই, চলে এলাম ভৌতিক রাজ্যে সিট বেল্ট বেঁধে, একদম। তারপরে কমেন্ট করেছে আস্তিক কি জিন্দেগি, সিনজন, বিকাশ বালা, সুদর্শন বিশ্বাস, মিষ্টি পাখি, রাকেশ এইচডি, সোমা জানা, বাদশা গেমিং, মোমো মণ্ডল, আদিত্য ভিডিওস, ইটস সুস্মিতা, পাপড়ি দোলা, প্রীতম, সঙ্গীতা ডলুই, অক্ষয় অধিকারী, স্বপ্না বাজেল, সোমা দাস, সঙ্গমিত্র রয়, সৌম্যজিৎ গেমার লিখেছে, তোমার ঘটনাগুলো খুব ভালো লাগে, সিট বেল্ট বেঁধে নিয়েছি অ্যান্ড ইয়ারফোন নিয়ে বসে পড়েছি, একদম। তারপরে কমেন্ট করেছে ডিজে ব্লগার অনিশ, কার্তিক সাহা, তনয় দত্ত, অমিতা ঠাকুর, পাপিয়া দে, সঙ্গীতা মজুমদার, স্বপ্না মল্লিক, জয় বণিক, ইন্দ্রাণী রয়, সঙ্গমিত্র রয়, সাগর গেমার, রত্না রয়, রিমি রয়, অঞ্জলি মণ্ডল, সুদীপ্ত ব্যানার্জি, তৃষা, দেবাশিস বাগচি, দীপান্বিতা মুখার্জি, বিট্টু রাকেশ, মিঠুন, রানা পণ্ডিত, রিতেশ, দাদা প্রায় 7 মাস পর তোমার ঘটনা শুনছি, অনেকদিন পর ভূতের ঘটনা শুনতে ইচ্ছে হলো, আচ্ছা। তারপরে কমেন্ট করেছে দীপান্বিতা বোস, তনয় দত্ত, ইকবাল হোসেন, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।